ওদের মাধ্যমে যতদূর জেনেছি সম্ভবত খড়গপুরে এর আগে কোনো চিঠি উৎসব হয়নি। আমি প্রথমবার চিঠি উৎসব করার জন্য মেদিনীপুরের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ মেদিনীপুর চিঠি উৎসব থেকে আমরা অনেক কিছু অনুপ্রেরণা পেয়েছি। চিঠি উৎসব একটা আবেগের নাম। আমরা একটা দিন ছিল যখন আমরা চিঠির জন্য অপেক্ষা করে থাকতাম, চিঠির প্রত্যেকটা মোড়কে কিছু অপেক্ষা জেগে থাকতো, চিঠির প্রতিটি লেখাতে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, এই প্রতীক্ষাগুলো থাকতো। পিনকোড আমরা ভারতবর্ষকে 4টে ভাগে ভাগ করেছি, আর পঞ্চম একটি ভাগ আছে, সেটা হচ্ছে এপিএস। এপিএস মানে আর্মি পোস্টাল সার্ভিস, যেটা শুধুমাত্র যারা ডিফেন্সে কাজ করেন বা আর্মি বেসে যারা কাজ করেন তাদের জন্য। 1 এবং 2 এই দুটি সংখ্যা উত্তর ভারতের জন্য দেওয়া হয়েছে। এখানে সংখ্যাটা পিনকোডের প্রথম সংখ্যা, পিনকোড 6টা ডিজিটের হয়, তার যে প্রথম সংখ্যা 1 অথবা 2 যদি হয় তাহলে সেটা হয়ে গেল উত্তর ভারত। 3 এবং 4 পশ্চিম ভারত, 5 এবং 6 দক্ষিণ ভারত, 7 এবং 8 পূর্ব ভারত। এবার আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি পূর্ব ভারতের কথায় আছি। পূর্ব ভারতে যদি 7 দিয়ে কোনো পিনকোড স্টার্ট হয়, অর্থাৎ কোনো ডাকঘরের যদি পিনকোড 7 দিয়ে শুরু হয়, তাহলে মাথায় আসতে হবে উড়িষ্যা হতে পারে, পশ্চিমবঙ্গ হতে পারে, আসাম হতে পারে, বা আসামের বাইরে নর্থ ইস্টের আরো যে 6খানা আমাদের রাজ্য রয়েছে এগুলো হবে। আর যদি 8 হয় তাহলে বিহার হবে কিংবা ঝাড়খণ্ড। পোস্ট অফিসের কাছে কারেন্সি নোট আর ডাক টিকিট দুটোই কিন্তু সমান। কারেন্সি নোট আমরা বাজারে গিয়ে চালানোর চেষ্টা করি বা চালাই, যেটা দিয়ে আমরা জিনিসপত্র কিনি। পোস্টেজ স্ট্যাম্পও কিন্তু সেই সেম ভ্যালু, যদি 5 টাকা লেখা থাকে একটা ডাক টিকিটের উপরে, তার মানে 5 টাকার একটা কারেন্সি নোট টাকা আর 5 টাকার একটা ডাক টিকিট দুটোই কিন্তু সমমূল্যমান। এবং কুরিয়ার সার্ভিসের যুগে তৎকালীন ডাক ব্যবস্থার রানারদের প্রতি আমাদের ট্রিবিউট। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে, খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানা। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্বতন। অবাক রাতের তারার আকাশে মিটমিট করে চাই, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। নবই রানা এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানা রানা
এ বোঝা টানা দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবুই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে, এর দুঃখের চিঠি পড়বি না জানি কেউ কোনদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির ঘামে। দরজে তারার চোখ কাঁপে মিটি মিটি, দেখে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে, রানার রানার ভোট হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাওবে নতুন খবর অগ্রগতির মেলে, দেখা দেবে বুঝি প্রভাত ঘুনি নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে ধরতাম হে রানার, ছুটে চলো আরো বেগে ধরতাম হে রানার, ছুটে চলো আরো বেগে ধরতাম হে রানার। উঠে একটু মর্নিং ওয়াক করবে বাবা। আমি ঠিক হয়ে আছি, আমার ওসব মর্নিং ওয়াক লাগবে নি। আর তুমি স্পিচ না বলতে আসল কথাটা শোনো কেন? তোমার আবার আসল কথা, কার জালে লাউ ফেলেছে, ফণির বেটা দমে মাছ চাষ করেছে, হ্যাঁ আর নাই তো ব্যানে যে ধলা গাইটা এরে বাছুর। আরে না গো, শুনবে তো, চৌধুরীদের পুকুর পাড়ে হারুর সাথে দেখালো। হারু? হ্যাঁ, আমাদের পোস্ট অফিসের পিয়ন। হারুকে খুবই চিনি, তা দেখা হয়ে কি বললো? শুনো না, আমি না অখাইকু দেখতে পাই, ওই আমাকে দেখে ডাকলো, মাস্টার মশাই একটু দাঁড়ান। জানো গিন্নি, হারু তো আমার ছাত্র ছিল, দমে মাথা ছিল ওর লেখাপড়ায়, কিন্তু গরিব ঘরের ছেনা বেশি দূর পড়তে পারলো নি। যা হোক, তবু পিয়নের চাকরিটা পেয়েছে, কন্ট্রাকচুয়াল হলেই বা ওই মাস গেলে 6,000 টাকা ওদের কাছে অনেক। দেখেছ তুমি আবার ধান ভাইতে শিবের গীত গাইছে, কি বইলেছে হারু সিধা বলবে তো। দেখেছ, তা হারু বলল কি, মাস্টার মশাই একটু দাঁড়ান, ব্যাঙ্গালোর থাকতে বাদুর চিঠি আইছে। বাদুর চিঠি? বললে আপনাদের ঘর বাড়ি যাচ্ছিল, দেখা যখন হয়ে গেল আপনি নিয়ে যান। দেখেছ কেমন লোক তুমি বাদুর বাবা। বাদুর চিঠি আছে, চিঠি আছে, সেই কথাটা না বলে খালি ভেজর করছো। মানে দুষ্প্রাপ্য এবং মূল্যবান ওনার কাছে সংগ্রহগুলি রয়েছে। তার সাথে আমাদের মেদিনীপুর এবং খড়গপুর টেকনোলজি পোস্ট অফিসের তরফ থেকে অনেক রকমের নতুন পোস্টের স্ট্যাম্প, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গত বছর থেকে শুরু হয়েছে আমাদের IIT ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তার 75 বছর প্ল্যাটিনাম জুবলি উৎসব। এই প্ল্যাটিনাম জুবলি উৎসবে একটি ডাক টিকিট প্রকাশিত হয়, ফার্স্ট ডে কভার বেরিয়েছিল, সেটাও আমাদের সংগ্রহে রয়েছে। এছাড়াও বেশ কিছু জিনিস আছে, আমাদের গঙ্গা জল এবং কিছু সুবিনোর আইটেমস আপনারা চাইলে দেখতে পারেন, পছন্দ হলে আপনারা নিতে পারেন। তুলে রাখছি। আমি আমার এখনকার বক্তব্য এখানেই শেষ করবো। আরেকবার খড়গপুর ইন্টারভিউকে ডাক বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
প্রযুক্তিকে তো আমরা ফেলে দিতে পারবো না, কিন্তু তার মধ্যেও যদি অস্তিত্ব, নিজের অনুভূতিকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে এই চিঠির মাধ্যমে আমাদের বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকা, অনুভূতির বেঁচে থাকা, জীবনের বেঁচে থাকা, তাকে আমরা হত্যা করতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন। এই অভিনব উৎসব আমার মনে হয় খড়গপুরের বুকে একটা মাইলস্টোন। যারা অনুভূতিকে জাগাতে চাইছে, যারা অতীতকে স্মরণ করতে চাইছে, সেই এডিটর গ্রুপ এবং আমাদের তরুণকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের ভালো থাকার পরামর্শ দিই। এবং আপনারা সবাই একটা চিঠি লিখুন। পরবর্তীতে যখন কোনো অনুষ্ঠান হবে, কে কি চিঠি লিখেছে আমরা দেখতে চাই। আমি আজই একটি চিঠি লিখব। তো একজন প্রেমিক চিঠি লিখেছিল তার প্রেমিকাকে, কোনো চিঠি দেওয়া হয়নি, হয়তো লজ্জাবশত বা যে কারণেই হোক, কিন্তু পরবর্তীকালে সেই চিঠিগুলো থেকে, তার সেই ভাবনাগুলো থেকে একটা কাব্যগ্রন্থ তৈরি হতে পারে। এভাবেই সেই ভাবনাগুলো থেকে যায় আমাদের মধ্যে। তাই আসুন সবসময় হোয়াটসঅ্যাপে কথা না বলে, ফোনে কথা না বলে মাঝে মাঝে একটু চিঠি লিখি না। এছাড়া আরেকটি চিঠি আমি পড়তে চাই। এই চিঠিটা লিখেছিলাম আকাশবাণীতে। প্রাত্যহিক বলে একটি অনুষ্ঠান হয়, কয়েক মাস আছে। সেখানে একটা বিষয় ছিল যে পুরনো হন না রবীন্দ্রনাথ। এই বিষয় নিয়ে একটি চিঠি লিখেছিলাম, সেই চিঠিটা একটু পড়ছি। প্রিয় প্রাত্যহিকী, পুরনো হন না রবীন্দ্রনাথ। কিভাবে পুরনো হবে বলতো? কারণ রবীন্দ্রনাথ মানে তো কেবল একজন রক্ত মাংসের মানুষ নয়। রবীন্দ্রনাথ মানে একটা দর্শন, রবীন্দ্রনাথ মানে সহস্র চেতনার উৎস। আমাদের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার শাশ্বত বন্ধু হলেন রবীন্দ্রনাথ। তিনি আমার চিরকালের শিক্ষকও। এই পৃথিবীতে কেউ যত বৃহৎই হন না কেন, সময়ের সাথে সাথে এই পৃথিবীটাকে ভুলে যাবে। কিন্তু যিনি বৃহৎ হওয়ার সাথে সাথেই মহৎ হন, যিনি সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকেন, রবীন্দ্রনাথ বৃহৎ এবং মহৎ। তাই তো তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি চির নতুন, পুরনো হন না তিনি। তাছাড়া তার পুরনো হওয়ার প্রশ্ন থাকতো যদি আমরা তার ভাবনা চিন্তাকে অতিক্রম করতে পারতাম, তবেই। কিন্তু আমরা আজও তা পেরেছি কি? না, পারিনি। তার চেতনাকে অতিক্রম করা তো দূরের কথা, আমরা আজও তার চেতনাকে স্পর্শ করতেও পারলাম না। আমাদের দেশে, সমাজে এবং মানুষের সর্বাঙ্গীন কল্যাণের জন্য তিনি যেসব দিক নির্দেশনা দিয়েছিলেন, তার সবই আজ বাস্তবায়নের অপেক্ষায় পড়ে আছে। একটা সহজ উদাহরণ দিই। রবীন্দ্রনাথ তার সহজ পাঠে দ্বিতীয় ভাগে লিখেছিলেন, কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছিয়ে দিবে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও। সর্দার হাত জোর করে বললে, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। মনে পড়ে প্রাত্যহিকী, সেই ছোট্টবেলায় এই কথাগুলো আমরা পড়েছি। রবীন্দ্রনাথ ছোটদের জন্য লেখা সহজ পাঠে ধর্ম অধর্মের সংজ্ঞা এত সহজভাবে বুঝিয়ে গেলেন। কিন্তু এত বছর পরেও আমরা কি ধর্ম অধর্মের প্রকৃত অর্থ আত্মস্থ করতে পারলাম? যদি পারতাম, তবে আজও সেই ধর্ম নিয়ে অকারণ হানাহানি আর ঘটতো না। রবীন্দ্রনাথের কাছ থেকে আজও অনেক কিছু শেখা যে বাকি থেকে গেছে। তাই কি করে পুরনো হবেন তিনি? হয়তো আমাদের জ্বরের মতো মস্তিষ্কগুলোতে নতুন প্রাণের সঞ্চার করতে আজও পুরনো হন না তিনি, পুরনো হন না রবীন্দ্রনাথ। এইভাবে আমরা ব্যক্তিগত চিঠি ছাড়াও নানা রকম চিঠি লিখতে পারি, বিভিন্ন পত্র পত্রিকায়, সংবাদপত্রে। সেই চিঠির মধ্যে দিয়ে আমাদের অনেক ভাবনা, সুন্দর সুন্দর ভাবনাগুলো থেকে যেতে পারে, আরো 10 জনকে ভাবাতে পারে। আসুন না, ব্যক্তিগত চিঠি হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এইভাবেও তো নানা বিষয় নিয়ে আমরা চিঠি লিখতে পারি। এমনই লেখা হোক।
ধন্যবাদ। সকলকে নমস্কার। খড়গপুর চিঠি উৎসব এর উদ্যোক্তা সুতনু ঘোষ সহ এডিটর গ্রুপের সমস্ত সদস্যবৃন্দ উপস্থিত আছেন, খড়গপুর ডাক বিভাগের বিভিন্ন আধিকারিকগণ, কবি সাহিত্যিক এবং সমস্ত গুণীজনেরা, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই চিঠি উৎসব সম্বন্ধে দু এক কথা বলছি। খড়গপুর শহরে এই প্রথম চিঠি উৎসব, যার গুরুত্ব অসীম। এই ধরনের উৎসব একটা ভিন্নধর্মী, একটা মানে সম্পূর্ণ আলাদা ধরনের একটা বার্তা নিয়ে আসে সমাজের মধ্যে। আমরা ছোটবেলা থেকে জানি যে আমাদের যারা সমস্ত পরিবারের থেকে আরম্ভ করে আত্মীয় বন্ধু-বান্ধব সবার মধ্যে গণমাধ্যমের একটাই ব্যবস্থা ছিল তখন চিঠি। সেই ডাক বিভাগের তার যে বিবর্তনের ফলে আজকের যে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, টুইটারে আমরা আমাদের আদান প্রদান করি কথাবার্তা, কিন্তু তখনকার চিঠি লেখা এবং এই চিঠি প্রেরণের মাধ্যমে এবং চিঠি প্রাপকের মধ্যে যে একটা আর্থিক বন্ধন, আন্তরিকতা এবং একটা আবেগ কাজ করত, সেই জিনিস কিন্তু আজকে নেই। তাই এর গুরুত্ব কিন্তু অপরিসীম ছিল, তখনও ছিল, এখনও আছে। আমরা ছোটবেলায় গল্প শুনেছি যে তখনকার দিনে রাজা রাজারা থেকে আরম্ভ করে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে পায়রাকে তার পায়ে চিঠি ফেলে ছেড়ে দেওয়া হতো, তার সেই গোপন বার্তা তাদের যে বিভিন্ন সৈন্য সামন্ত আছে তাদের শান্তিদের মধ্যে খবর পাঠানোর জন্য, এবং খুব সুচতুরভাবে সেই পায়রাদেরকে ট্রেনিং দেওয়া হতো এবং তারা যথাযোগ্য সময়ে যথাযোগ্য জায়গায় তারা ওই চিঠি পৌঁছাত। তারপরে বিভিন্ন বিপ্লবীরা তাদের গোপন চিঠি বিভিন্ন দূত মাধ্যমে পাঠাতেন, এবং এক এক সময় আমরা শুনেছি যে ওই চিঠি ইংরেজদের হাতে ধরা পড়ার আগেই তারা ওটাকে গিলে ফেলতেন, চিবিয়ে গিলে ফেলতেন। তো এইভাবে চিঠি বিবর্তন হওয়ার পর আস্তে আস্তে এখন আমরা ওই জায়গা থেকে অনেক সরে এসেছি। আমরা গণমাধ্যমের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই চিঠি সম্বন্ধে আমরা যে আমাদের পত্রালাপ সেটা আমরা লেখালেখি করি বিভিন্ন জনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। তো যাই হোক, এই আয়োজন সত্যি খুব ভালো লাগলো। আমি এই উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে খুব ধন্য মনে করলাম। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। মনে হয় পূর্ণতা পায়, আবার যেন আমরা প্রিয়জনকে হাতে লিখে মনের কথা জানাতে পারি। এই প্রত্যাশাতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আজকের অনুষ্ঠান এই চিঠি উৎসবকে সফল করার জন্য আয়োজক মণ্ডলীর সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের জানাই অসংখ্য ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা জানাই খড়গপুর এডিটর গ্রুপের সকল সদস্যকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের ভুল ত্রুটি নিজ করে ক্ষমা করবেন। আমাদের এই চিঠি উৎসব হয়তো আজ এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চিঠির সেই সুবাস আর মায়ামাখা স্মৃতিগুলো আপনাদের সকলেই হৃদয়ে অক্ষয় হয়ে থাকুক, এই আশা রাখবো।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিঠি লেখা অব্যাহত রাখবেন। ধন্যবাদ।